উপন্যাস চিত্তচিরে চৈত্র মাস, পর্ব ৯। চিত্রার মুখে রাজ্যের বিস্ময়। অহিয়াপা তার ফুলের টব ভেঙেছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। অহিয়াপা হলো গিয়ে নরম মানুষ, তার দ্বারাই শক্তি কাজ সম্ভব। অহির দৃষ্টি তখনও পার্কের আশপাশ বুলোতে ব্যস্ত। চিত্রার বিস্ময় মাখা মুখ পানে সে একবারও ফিরে তাকায়নি। চোখের সাথে চোখ মিললেই যেন সে কত কথা বলতে পারবে না, তাই তো আর চোখে চোখ মেলানো বারণ। এতদিনে জমানো কথার প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে। কথা জমিয়ে রাখলে মনের ওপর অত্যাচার চালানো হয়, অথচ অহি নিজের মনের ওপর সে অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। আজ না হয় অত্যাচারের সমাপ্তি ঘটুক। ছোট্ট একটা শ্বাস ফেলল অহি, ধীর কণ্ঠে বলল, ভাবিস না তোর ওপর হিংসা থেকে করেছি সেসব। তোর ওপর হিংসা করার কিছু নেই, বরং মায়া করার মতো বহু কিছু আছে। তবে আমার মায়া কম, কাকপক্ষীতে চিড়ে খেয়েছে মায়া। অহি এবার কথার আগা মাথা কিছুই বোঝেনি চিত্রা, কেবল ফ্যালফ্যাল নয়নে চাইল। কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে। অহিয়াপা কি বলছে, অহিয়াপা কি জানে? আপা, তুমি ঠিক আছো? চিত্রার প্রশ্নে আকাশ ছোঁয়া বিস্ময়। অহি কিঞ্চিৎ হাসল, মাথা নাড়িয়ে বলো, আছি ঠিক। তোকে আজ কিছু কথা বলবো চিত্রা। অনেকগুলো বছর এ কথা কাউকে বলা হয়নি। এই লজ্জা, এই আধারিয়া জীবনের গল্প কাউকে জানানো হয়নি। আজ তুই শুনিস সে গল্প। অহি আবার মৃত্যুর গল্প শুনে নিস খুব যতনে। কেউ তো আর জানলো না এই অহি ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা। চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল অহির দিকে। আপাকে আজ ঠিক চেনা যাচ্ছে না, কেমন অপরিচিত একটা অদল ভেসে উঠেছে। এটা কি সত্যি অহি আপা? আরে সওদাগরের নক্ষত্রমালা চাই, তা তোমরা এখানে? পৌরশালী কণ্ঠে দুই বোনের কথায় খেয়ে হারালো। দুজনে তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। এলোমেলো চুল, টি শার্ট এটে সেটে থাকা শরীর, কাঁধে ব্যাগ আর ক্লান্ত মুখশ্রী বাহারের দিকে। চিত্রা এবং অহি দুজনেই অবাক হলো বাহার বাইকে দেখে। এই সময় এখানে বাহার বাইকে আশা করেনি তারা। বসা থেকে দুজনে উঠে দাঁড়ালো। অহি অবাক কণ্ঠে বলল, বাহার ভাই আপনি? হ্যাঁ আমি। তা তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের তো এসব জায়গায় তেমন দেখা যায় না। আসলে চিত্রা ফুচকা পছন্দ করে তো, তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে। অহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকালো অহির দিকে। অহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে, এটাও চিত্রা জানা ছিল না। আজ একের পর এক চমক দিচ্ছে অহি আপা। বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল আর মোড়া ভেঙে বলল, তা বেশ ভালো তো। তোমাদের মধ্যে এত মহব্বত তো ঠিক দেখা যায় না, একেবারে ধূমকেতুর মতন। কথা শেষ করে হাহা করে উৎকটভাবে হেসে দিল বাহার ভাই। বাহার ভাইয়ের অদ্ভুত হাসির সাথে তাল মেলালো অহিও। অথচ এমন একটা বিদঘুটে ঠাট্টা অন্য কেউ করলে অহি আপা তাকে এখানেই উচিত জবাব দিয়ে দিত। চিত্রা কেবল দেখে গেল অহি আপা আর বাহার ভাইয়ের কাণ্ড। তন্মধ্যেই ফুচকা প্লেট হাজির হলো। অহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে এসে বাহারের সামনে দাঁড়ালো। বেশ ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি এখন বাড়ি যাবেন বাহার ভাই? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ, আসলে আমার একটা দরকারি কাজ আছে তো, এখনই যেতে হবে। অহির অনুরোধে বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো। চিত্রা এতক্ষণ তার দিকে তাকিয়েছিল বিধায় দুজনের চোখে চোখ পড়ল। বাহার সাথে সাথে চোখ ঘুরিয়ে নিল। এতে ছোট হয়ে এলো চিত্রার মন, কারণ সে জানে বাহার ভাই কখনোই রাজি হবে না। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার বলল, কোলে করে নিব নাকি কাঁধে করে? বাহারের উৎকট কথার ভঙ্গিতে আবার হেসে ফেলল অহি। মুখ চেপে বলল, আপাতত রিক্সা করে নিলেই হবে। চিত্রা মুখ ফুললো আর চোখে অহির দিকে তাকিয়ে বলল, আপা তোমার না এখন বাড়ি যাওয়ার কথা, তাহলে এখন আবার কোথায় যাবে তুমি? অহি চিত্রার কাছে গেল। চিত্রার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, দরকারি কাজে যাব, টাকাটা রাখ, রিক্সা ভাড়া দিয়ে দিস। বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই। চিত্রা কেবল আহামকের মতো মাথা দুলল। অহি ততক্ষণ ঝড়ের গতিতে তাদের সামন থেকে চলে গেল, যেন তার কাজটা কত জরুরি। এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোলাহলপূর্ণ রাস্তায় একদম একা হেঁটে যাচ্ছে অহি। তার কোনো গন্তব্য নেই, না আছে নির্দিষ্ট কাজ। কেবল বাহার আর চিত্রাকে
একটু একা ছাড়ার জন্যই এই মিছে অজুহাত। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে বাহার ভাইয়ের গিটারের করুণ সুরের কথা, মাঝরাত্রিরে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা। সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয়, তাহলে তার মন্দ হয় না। সবাইকে কি আর একজন নামে পাওয়া হয়? বাহার ভাই না হয় অহির এক জীবনে অপ্রাপ্তি হয়ে রইল। এই যে মিস, শুনছেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? অহির ধ্যান ভাঙল। মনে হলে তাকে উদ্দেশ্য করেই যেন কেউ গানটা গাইল। পদচারীর কয়েকজন আর চোখে চাইল। অহি ঘুরে পেছনে তাকাতেই খুব স্বল্প পরিচিত মুখটা ভেসে উঠল। অহি অবাক কণ্ঠে বলল, আপনি? গানটা কি আপনি গাইলেন? সুন্দর দেখতে সুটামদেহী পুরুষটা মুচকি হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ মিস, আমি গাইলাম। অহির চোখে মুখে বিস্ময়ে ছড়িয়ে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? ভদ্রলোক এগিয়ে এলো, মিষ্টি হাসি দিয়ে বলল, চিনব না কেন, গত পরশুই তো দেখলাম আপনাকে, কালো জামা পরনে, গোলগাল চশমায়, মিষ্টি দেখতে মেয়েটা। লোকটার কথার ধাঁচ পছন্দ হলো না অহির। এমন একটা ছেলের জন্য কিনা চাচা চিত্রের বিয়ে ঠিক করেছে। ছেলেটা কেমন গায়ে পড়া গোছের। অহির চোখ মুখোচ কোনো ভঙ্গিমা দেখি নওশাদ হয়তো কিছুটা আন্দাজ করলো। তাই তো বেশ ঠাট্টা সরিয়ে বলো, আপনি কি আমায় চরম অভদ্র ভাবছেন মিস? অহি নিজেকে সংযত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবে বলল, দেখুন মিস্টার, আপনার সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্কের কথা হচ্ছে, তাই আপনার কাছ থেকে এমন আচরণ আশা করছি না। সুন্দর সম্পর্কে ঠাট্টা করা কি নিষিদ্ধ? চলুন হাতে হাতে কথা বলা যাক। নওশাদ ছেলেটাকে অভদ্র কখনোই মনে হয় না, বেশ ভদ্রই মনে হয়। তবুও তার অহেতুক ঠাট্টাটা অহির পছন্দ হয়নি, কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলালো। অহিকে হাতে দেখে মিষ্টি হাসলো নওশাদ, ক্ষীণস্বরে বলল, আপনাকে নিয়ে হাঁটা হবে মোর শত আলোকবর্ষ পথ। রিকশার হুড ওঠানো, গতি মাধ্যম, চলছে অনবরত। পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই, চুপচাপ স্তব্ধ। অন্য সময় হলে চিত্রা কত কথা ঝুড়ি নিয়ে বসত, কিন্তু আজ তার মনে ভীষণ শোক, কথা বলা যাবে না। আর এই পাষণ্ড পুরুষের সাথে তো আরও আগে কথা বলবে না সে। রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের মেলা, কি সুন্দর লাল টুকটুকে ফুল হাসছে অনবরত। রিকশার ক্রিং ক্রিং শব্দ। নীরবতা ভাঙল বাহার। বরাবরের মতন গাছারা ভাবে বলো, তা রঙ্গনা, মিষ্টি তো খাওয়ালে না? চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁজে কি মজা পায়? হৃদয়ের জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার? ছোট্ট একটা শ্বাস পেলে সে, বুকের ভেতর ভারী ভারী হয়ে ওঠে কষ্টটা। লোকটার সাথে কথাই বলবে না সে। অভিমান জমিয়ে রেখে লাভ কি? আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর স্বর কাঁপন ধরল চিত্রার চিত্তে। হুট করে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুর হলো। নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিতভাবে। লজ্জারা খেলা করলো সর্বাঙ্গে। চিত্রা চোখ সরিয়ে নিল, বাহারের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে করতে বলল, অভিমান অভিযোগ নেই আমার, না থাকাটাই স্বাভাবিক। পরমানুষের প্রতি অভিমান রাখতে নেই রঙ্গনা। বাহারের কণ্ঠে তুমুল গভীরতা, কথার এমন তীক্ষ্ণতায় অভিমান করলো অষ্টাদশীর হৃদয়। ঠোঁট ফুটিয়ে টলটল করে উঠল চক্ষুদয়। বাহার ছোট ধমক দিল, গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কথায় কথায় কান্না করার স্বভাব বদলাও। কান্নাকে এত সস্তা বানিও না। নিজের সবটা সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করবে, হোক কান্না কিংবা হাসি। আমি আপনার সাথে রাগ করেছি বাহার ভাই। তো রাগ করেই থাকো, আমি কি তোমার রাগ ভাঙাতে এসেছি? বাহারের গা ছাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে চালাতে চালাতে বলল, তোমায় চালাতে এত সুখ লাগে কেন? কোন দিন যেচে যেচে জ্বলতে এসে ছাই হয়ে যাও। আপনি জ্বালালে ছাই হতেও রাজি। শুনো রঙ্গনা, অনুভূতির এমন প্রকাশ্যে বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপনে রাখতে হয়, তবেই না মূল্যবান হবে। বাহারের কথায় অপমানিত হলো চিত্রা, সাথে তাজ্জবও বনে গেল। ততক্ষণে রিকশা এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, আর অনুভূতি মেলে ধরবো না বাহার ভাই। সবাই তো সবটার মূল্য দিতে জানে না, আমি ভুলেই গিয়েছিলাম। চিত্রা তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না বাহারের। সে বরং বেশ গাছাড়া ভাবেই বলল, এই যে মেয়ে রঙ্গনা, তোমার মুখে অভিমান মানায়, অভিযোগ না।
চিত্রা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। বাহার ছোট্ট একটা শ্বাস পেল। দীর্ঘশ্বাসের হাহাকার ভেসে গেল তার সাথে। আজ টিউশনটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়া যায় যার বাঁচা মরারই ঠিক নেই। আফসোসগুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে। জীবন দিলা কাঞ্চাবাসের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছে, কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো তখন দেখা গেল দরজার বাহির থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতেই শূন্য রুমখানি জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা চিরকুট। তুলোর মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে। মিঠে বাতাস, কোমল লাল বর্ণা আকাশ। প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যোগ্য। প্রেমিকার প্রেম জাগরণের মতন, বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতন। ছাদে মন খারাপে অবশিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ, অপরাহ। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ 2 দিন হতে চলল। গতকাল থেকে এ অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা। চিত্রাই যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে। চিত্রা তার বাঁ হাতে কুচে রাখা মায়ের চিরকুটটা নিজের রক্ষিতায়ের সামনে মেলে ধরল, যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় চিত্রাঙ্গনা। চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয়ই তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন 2 হাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো আমার মাকে দেখছি। সেই 2 দিনের শিশুটি কি মায়া লাগালো আমায় কে জানে। এরপর থেকে আমি আমার মা হারানোর সুখ ভুলে গেলাম। তোমার পুরো না তোফা চিত্রাঙ্গনা। তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমি তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তোফা, মানে উপহার। সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার। অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না। আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন গোপন কোনো কথার আস্তরণে, তাই তোমারও সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না, তা যে মানতে পারবো না। তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও তোমার জীবন, আমি তা দেখতে পারবো না। ভালো থেকো। ইতি, তোমার তথাকথিত মা। চিঠির শেষ সম্বন্ধটা যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বন্ধ করেছে, কিন্তু সেও বা কি করবে? বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহ কথা জানিয়েছে যে যা সে মানতে পারেনি। এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গেছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদেও বাঁচা যায়? অথচ বিধির বিধান, আত্মহত্যা মহাপাপ। যেখানে জীবনটাই পাপের ফসল, সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর। অস্ত্ররা গোপনে ছড়ে গেল মুক্তর মতন। তাদের কেমন বিবর্ণতা। আরে আমাদের চিতাবাঘ করে কি একা একা? পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতেই চিত্রা চোখের অশ্রু মুছে ফেলল। দুর্বলতা আড়ালেই রাখতে হবে, সেনেগালেই তো জ্বালিয়ে দেবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে অহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো। চাঁদনি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যতা পৃথিবীর সব সুন্দরকে হার মানায়। কি সুন্দর! চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসলো। কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদ আপা গো, তোমায় এত সুন্দর কেন লাগে? চাঁদনি গাল টেনে দিল চিত্রার। মিষ্টি এসে বলল, সত্যি সুন্দর লাগে নাকি রে? কই তোর দুলাভাই আদর টাদর করে না যে এখন? মুটিয়ে গেছি কিনা? চাঁদনি আপার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাবো রে? সত্যি কথা বলতে কিসের শরম? শুনেছি দিনে 14 বার সত্যি কথা বলা যায়। আমি তো মাত্র একবার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না। চিত্রা আর অহি সশব্দে আবার হেসে উঠল। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্য এসব বলছে তার বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসা যাক।
এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক। হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গড়িয়ে গেল অশ্রুকণারা। না চাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা। সে যে ব্যথা লুকোনোর মতন অত কঠিন আজও হতে পারেনি। আজও তার হৃদয়কে কংক্রিট ছুঁয়ে দিতে পারেনি। চাঁদনি এবং অহি দীর্ঘশ্বাস ফেলল। অহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল, আদুরে স্বরে বলল, কাঁদিস না চিত্রা, চাচি ফিরে আসবে। আদুরে আলাপে কান্নারা আহ্লাদ পেয়ে গেল। গা ছিটকে বেরিয়ে এলো তারা। কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগমের। চেরিও এখন বেশ সুস্থ। এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাহিরে ছিল। মেয়েটাও হয়তো বুঝেছে তার মায়ের এদেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের হাহাকার তার মাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনী বেগম। আর কয়দিন পরেই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা। হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে। হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনে অবনী বেগমের চাওয়ার আর কি ছিল? একটু সুখ, একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সে অপরিচিত পুরুষের আগমনে। এরপর কত শত দিন গেল। অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে ছিল। অহি যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি অহিকে প্রথম প্রথম। সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে। কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝলো ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে। অবনীর ভাবনার মাঝে ক্যাবিনের দরজা খুলে প্রবেশ করলো আমজাদ। পরনে তার বেশ ফর্মাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুবই কম কথা হয় তার, না পারতে বলে আর কি। আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনী। আগের জায়গায় বসে রইল নীরব হয়ে। আমজাদ ক্যাবিনে প্রবেশ করেই শার্টের বোতাম দুটো খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধহয়। ফোনটা চেরির বেডে রেখে সে ক্যাবিনের সাথে লাগানো ওয়াশরুমে গেল বোধহয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স 45-এর এপার ওপর হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না, কেমন বোকা বোকা। সাধে কি আর মানুষ বউ পাগল বলতো? অথচ আজ সে আমজাদ গম্ভীর, শীতল। হঠাৎ নিস্তব্ধ এই ক্যাবিনটাকে শব্দে ভরিয়ে দিতে উচ্চ শব্দে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন। অবনী বেগম তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে, যেখানে জলজল করছে সেই মধ্যরাতের হৃদয় ঝলসে দেওয়ার নামটা, জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এ বয়সে সে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না। অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে ততই যেন তাকে এসব চাপটে ধরেছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাজতে বাজতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ। অবনীর ঘামে চুপচুপ হওয়া মুখমণ্ডলের দৃষ্টি নিবদ্ধ হলো তার। অবনীর কাছে এসেই অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন শীতল রুমেও ঘামছো কেন অবু? তোমার কি শরীর খারাপ করছে? অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা। অতবার বেশ স্থির কণ্ঠে বলল, ঠিক আছে আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুঁচকলেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, জ্বর তো ওঠেনি, তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে? আজও আমার অসুস্থতা তোমাকে ছুতে পারে আমজাদ? অবনীর 40তম বয়সের কণ্ঠে পঞ্চদশের ছোঁয়া। কি প্রাগর অভিমানের ছাপ! আমজাদ কি বুঝতে পারলো সে অভিমান? তন্মধ্যেই আবারও সশব্দে বেজে উঠল আমজাদের ফোন। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে ক্যাবিন ছেড়ে বেরিয়ে গেল। অবনী বেগম শ্বাস ফেলল। তাচ্ছিল্য করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না, ভবঘুরে হয় সে মানুষ। আমিও তেমন কুলহীন। কোচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা ছাড়া বাড়িটাতে তার এক মুহূর্ত ভালো লাগে না। কেমন পানসি লাগে সব। পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠেকছে। মাই বুঝি পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোট চুলগুলো এক পাশে বেনি গাঁথা, শরীরে বেশ সাদামাটা জামা, ছাইডাঙা, এধার ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো।
আরে রঙ্গনা রাস্তায় কি করে? চিত্রা থামল। একা রাস্তায় একাকিত্ব কাটানোর মানুষ এলো। সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেই বাহারের হাস্যচল মুখটা দৃষ্টিগোচর হলো। বাহার ভাই সচরাচর হাসে না, অথচ আজ কি সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে। চিত্রা থামল, ধীর কণ্ঠে বলল, আপনি এ রাস্তায় যে বাহার ভাই? বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কাজে এসেছিলাম। তা তুমি এখানে কেন? এমনি কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিংয়ের রাস্তা এটা তো না, ঘুরছিলে একা একা। বাহারের দৃষ্টি তখনও চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে অবাধ প্রশ্নদের ছড়াছড়ি। চিত্রা ধীর কণ্ঠে বলল, ভালো লাগছিল না বাহার ভাই। আম্মু যে কোথায় গেল? চিন্তা করো না, ফিরে আসবেন। তোমার মিছে জেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে। অহেতুক কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম? নিজের সর্বনাশ। বাবার আকুতি, আমার অতীত নিয়ে তার ছিল, আমি মেনে নিতে পারিনি বাহার ভাই। বাহার দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো। কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসলো। হলুদ আলোর রাস্তাটা কেমন মোহনীয় লাগলো। চিত্রা বাহারের পাশে এসে বসলো। বহুদিনের শখদার বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে, সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সুখ দুঃখের গল্প করবে। তবে কি খুব দ্রুতই এসে পড়লো সেদিনখানা। পাশের টং দোকান থেকে বাহার গরম গরম 2 কাপ চা নিয়ে এলো। চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এবার বলো তো, হুট করে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল। চোখ জুড়ে নেমে এলো তার সেদিন রাতের কথা। সেদিন নুরু সওদাগর এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা। বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে ওঠে তার। নুরু সওদাগরের দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায়। সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলো, চা বানাতে পারো? চিত্রা তখনও কিংকর্ত বিমূঢ়। বাবার হুট করে বলে ওঠা প্রশ্নে সে হতভম্ব। নুরু সওদাগর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন ছিল, পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নে ওপর নিচ মাথা নাড়ালো। ধীর কণ্ঠে বলো, হ্যাঁ আব্বু, পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো চট জলদি, আমি অপেক্ষা করছি। বাবার বলতে দেরি, অথচ চিত্রা ছুটে যেতে দেরি নেই। চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো। 8 ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছলো। তখনও বাবা আগের মতোই ঠাই বসে আছেন। চিত্রা চা এগিয়ে দিতেই নুরু সওদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকে অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পুরো হাত নিয়ে চিত্রা চায়ের কাপে মুখ তুলল। নুরু সওদাগর চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেললেন। চমৎকার এক হাসি দিয়ে বলো, বাহ, চা তো বেশ বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরু সওদাগরের চায়ের কাপটা পিরিচের ওপর রেখে দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিবশ কণ্ঠে বলেন, তোমায় আজ কিছু কথা বলি চিত্রা? তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রা বাবার কথায় অবাক হলো। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন। বাবা কি তার জীবনের চিরসত্যি কথাটা আজ বলবে? নুরু সওদাগর তন্মধ্যেই বলা শুরু করলেন, তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায়। নুরু সওদাগর সে দৃষ্টিকে পাতা না দিয়ে বলল, হ্যাঁ, এটা সত্যি যে তুমি সওদাগর বাড়ির কেউ না। চিত্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অনর তার দৃষ্টি, ভাষাটা তখন স্তব্ধ। নুরু সওদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার ওপর থেকে। তার রাস্তায় নিবদ্ধ করে বললেন, তুমি আমার মেয়ে না। এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে। চিত্রা ততক্ষণে হতভম্ব। পায়ের নিচের মাটিটাও যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করলো বাবা। রাতটা যেন হুট করে প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গেছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে। পর মুহূর্তে বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবে, কেমন ঢপ দিলুম বলো তো? কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীর হলো। গম্ভীর যে সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও।
সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আব্বু, কি বলছো এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলে না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যি বলছি সব। তুমি তখন দুদিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ, কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করেই বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসার লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতন রোচক তোমার ভাগ্যে ছুটুক। তুমি জন্ম নিবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাইজানও অসুস্থ, তাই আমরা সেই হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এ বাড়ির কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে, কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রা নয়নে ঘেঁষে ততক্ষণে ঝরে পড়েছে কত অশ্রুকণা। ঘৃণায় ভরে উঠেছে আঙিনা। এক মুহূর্তে মিছে হয়ে গেল তার এই জনম। কি নোংরা, কি বিশ্রী অতীত। মনে হলো সে যেন কোনো নর্মদার কীট। সমাজের এত নোংরা মানুষ। আব্বু যে তাকে পছন্দ করতেন না সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কবু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগর চায়ের কাপটা বারান্দার চওড়া গ্রিলটার ওপর রাখলো। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মোছার নাম করে কিছু অশ্রুকণাও বোধহয় মুছে নিলেন। কে জানে আধারের কোল ঘেঁষে যাওয়া গল্পের কথা। পকেটের রুমাল পকেটে রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বলেন, তুমি তো চালে তোমার অতীত, এখন একটা কথা রাখবে? চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ। তবুও সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, জি আব্বু, বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না তোমায় অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্বে ছিলে। আমি তোমায় ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আছি, কাল নাও থাকতে পারি। তোমার দায়ভার তখন কে নিবে? এ বাড়ির সবাই হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিবদ্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা। কেমন দম বন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেগের বশে কিংবা নিজের প্রতি ঘৃণা থেকেই সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শোধানোর অপচেষ্টাটাও ছিল। সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস পেল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা এখন শরবত প্রায়। ভেতরের তরতাজা অনুভূতি কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয়ে জাগালো চিত্রার মনে। বাহার ভাই বুঝে আর চিরবিচ্ছেদের ঘোষণা করবে। ঘৃণা থুতু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই। মারুক না হয়, সে সহ্য করে নেবে। ঘৃণাটা তো আর তার দোষে পাবে না, অদৃষ্টির পরিহাস। তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্যে যদি নিজে করত তাহলে কি আর থুতু ফেলতে পারতো কেউ? না অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত? তবুও যদি মানুষ তাকেই দোষী ভাবে তবে মেনে না হয় নিবে সে দোষ। চিত্রার মনের ভুল ভাবনার কর্তৃজাকে ভেঙে গুড়িয়ে দিল বাহার। হাতে চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলো, তোমার কি সেসব শুনে নিজের ওপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতিতে বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়া কত কিছুই হয়। ছোট্ট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই? বাহার হাসলো। চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধ হয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে, কোনো লোভ লালসাবিহীন। অতবার মিষ্টি করে বলো, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বাচ্ছ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী, সে কোথা থেকে আসছে কিংবা তার পরিচয় সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছু পা হয়নি। এই যে সে তোমায় অন্য কারোর কাছে দিয়েছিল, তোমার কি মনে হয় তার উপর কম ঝড় গেছে এর জন্য? তাকে কি না সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাতথা, কর্ম হলো আসল।
তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দেবে, তোমার জন্ম পরিচয় তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনলই ছন্নছাড়া লোকটার কথা। মানুষটা কতটা গোছানো কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে। চিত্রা লম্বা একটা শ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহার ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিক্সা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে ওতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসবো। বাহারের উত্তরে কুচকোনো কপাল আরো কুচকলো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন, হেঁটে আসার কি দরকার? আজ আমি আপনাকে বাড়ি অবধি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘুরবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখালো না বাহার। পকেটে দুটো হাত গুছে কোকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতনই। আমি এক দরিদ্রতার কষাঘাতেই পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন। তাতে ক্ষতি কি? সেই শব্দে যদি সন্ধি হয়, রাস্তা তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একবার হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছু ফিরে তাকায় সে আশায়, কিন্তু তা আর হলো কই। লোকটা তো আর তাকালো না। সবসময়ই চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট্ট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম, ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিনের পর্দাপর্ণ করলেও মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরু সওদাগর খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলে গেল মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়ি ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু কেউ খোঁজ দিতে পারলো না মুনিয়া বেগমের। চিত্রার চোখে মুখে ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করতো অতটা যত্ন আর কেই বা করবে। মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখখানার দিকে তাকালো, কেমন হাহাকার করে উঠে বুক। অন্যদিকে অহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নাওশাদ ছেলেটা প্রচুর চালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুডার রাস্তায় কোথা থেকে এসে যেন হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারের তোড়তাড় চলছে। অহির, চাঁদনি, অনয়, মহতাব, আফসার সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছেন। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখলো। চিত্রার হঠাৎ দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতো। হুডহাট বলে বসে, না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচি আম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসলো। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদরেশ্বরে বলো, তোর আপার তো একটু বেশি পুষ্টি লাগবো ক। হে তো এখন দুজনের খাওয়ার খাইতে হইব, তাই না? আমি তোরে বড় টুকরাটা দিব, মাথাটা তোর আপা খাক কেমন? চিত্রা হুট করেই কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করলো না। এটা হওয়াটা তো স্বাভাবিক, সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলো, না না চাচি আম্মা, তুমি আপারেও দাও। আমি দেখেছো কেমন বেকালের মতো আবদার করলাম? এখন তো বড় আবারই ভালো খাবার প্রয়োজন, তুমি ঠিক করেছো। কথা নিচে চাপা পড়লো চিত্রার প্রাগর অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রা প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সব সময় তো চিতাবাঘি খায়, মেয়েটার পছন্দ। আপনিও না অদ্ভুত। হা, খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকেই সব সময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সওদাগরের উত্তরটা কেমন মুখ ঝামটি মারল।
রসকসীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতটা ধরে ফেলো, খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা, সবাই কেমন ফ্যাল ফ্যাল আহম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাধল না, বরং বড় টুকরোটা সে তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখল সেই স্বার্থপরতা, কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা 2 লোকমা ভাত গিলে কোনো মাথা উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না, এই খাবার যেন বিষের চেয়েও বিষাক্ত মনে হলো। মহতাবও আর মাছ ফিরে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনী নীরব প্রতিবাদ করে সে চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদ গদ কণ্ঠে ডাক দিতে তাচ্ছিল্যে হাসি দিল মহতাব। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে, আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দেন, আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ পাতে তুলল না অহিয়, অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ ঝাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এ বাড়ির মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চেঁচের কথায় ডুকরে উঠল সে, ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন। এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা গিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে আর বাকি রইল না। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।